দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে গরমের তীব্রতা। Death resulting from heat absolutely preventable. তীব্র তাপদাহে হিট স্ট্রোক করে বিভিন্ন জায়গায় হিট স্ট্রোকে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে যে তাপ রোদে আমি এখন বাড়ি চলে যাচ্ছি। তীব্র গরমে অতিষ্ঠ এখন জনজীবন। তীব্র গরমে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন। ঘর থেকে বেরোলেই যেন মরুভূমির লু হাওয়া। প্রচন্ড গরমের সঙ্গে আর্দ্রতা জ্বালা ধরাচ্ছে সবার শরীরে, দরদর করে ঝরছে ঘাম। এই সময় কালবৈশাখী আর বৃষ্টি কিছুটা স্বস্তি বয়ে আনে, কিন্তু এবছর তাও নেই। তার উপর মরের উপর খড়গা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের সমস্যা, সাথে চলছে হিটওয়েভ, বেড়েই চলেছে তাপমাত্রা। তবে এর কারণ কি? কেন তাপমাত্রা গত বছরের তুলনায় কম হলেও এবছর গরম আরো বেশি অনুভূত হচ্ছে? এর জন্য দায়ী কারা? আপনি আর আমি নয়তো। কিভাবে এই তীব্র গরম থেকে নিস্তার পাবো? আদৌ পাবো কি? আর সরকারেরও বা কি কি করণীয় রয়েছে? এই সবই জানবো আমরা আজকের ভিডিও। আমি রিয়াদ, আপনারা দেখছেন টেকি অক্টোপাস। চলুন তাহলে শুরু করা যাক। বাংলাদেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কৃষি খাত। ক্ষুদ্র আর মানুষের উপর নির্ভরশীল বড় বড় প্রতিষ্ঠানগুলো, এই যেমন পোশাক শিল্পে গার্মেন্টস কর্মীরা, খাবার প্রোডাক্ট তৈরিতে অবদান রাখছে কৃষকরা। আবার অনেক নিম্ন আয়ের বিক্রেতা আছে যারা ভ্যানে করে রোডের পাশে ক্ষণস্থায়ী দোকান দিয়ে ব্যবসা করছে, কনস্ট্রাকশনের সাথে কাজ করছে দিনমজুর। এরা সবাই কিন্তু বাংলাদেশের জিডিপিতে অবদান রাখছে। এদের কাজের সময় শুরু হয় সকাল থেকে, আর তারা সারাদিন ধরেই কাজ করে। কিন্তু এই তীব্র গরমে অল্প কাজ করেই তারা হাঁপিয়ে পড়ছে, ডিহাইড্রেশনে ভুগছে, আর তাদের কাজের ক্ষমতাও কমে যাচ্ছে। আর এভাবেই প্রোডাক্টিভিটি কমতে থাকলে বাংলাদেশ একসময় লসের শিকার হবে। আর এভাবেই তীব্র গরম আর অনাবৃষ্টির কারণে একসময় খরা হতে পারে, যার কারণে আমাদের খাদ্য ঘাটতিও দেখা দিতে পারে। শুরু হয়ে যেতে পারে দুর্ভিক্ষ। আমরা তো অফিসে কাজ করায় এসি কিংবা ফ্যানের নিচে রয়েছি, আমাদের কিন্তু গরম ততটা অনুভব হচ্ছে না। তবে যারা রোদে কাজ করছে তাদের নাজেহাল অবস্থা। গত 23শে এপ্রিল মঙ্গলবার এক কৃষক মাঠে কাজ করার সময় হিট স্ট্রোকে মারা যান। শুধু তিনি নন, বাংলাদেশে আরো 4 জায়গায় এমন হিট স্ট্রোকে মারা যান বিভিন্ন মানুষ। শুধুমাত্র গত 20 থেকে 23শে এপ্রিলের মাঝে এই তীব্র গরমের কারণে 20 থেকে 33 জন মানুষের মতো মারা যায় বলে এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। এপ্রিলের এই সময় বাংলাদেশের গড় তাপমাত্রা থাকে 33 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গত এক সপ্তাহ ধরে এই তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। গত 20শে এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। আর এভাবে তাপমাত্রা বাড়তে থাকলে বাংলাদেশ আর বসবাসের উপযোগী থাকবে বলে মনে হচ্ছে না। হিটওয়েভের কারণে যেহেতু এত মানুষ মারা যাচ্ছে, আগে আমরা জেনে আসি হিটওয়েভ জিনিসটা কি। আপনি কি কখনো এমন রুমে ছিলেন যেখানে আলো বাতাস কিছু নেই, পুরো বদ্ধ রুম? কি হয় তখন? আপনি গরমে ঘামতে শুরু করেন, তাই না? হিটওয়েভও এমন একটি অবস্থা। তাপমাত্রা বেড়ে গিয়ে বায়ুমণ্ডলে এমন আবরণ তৈরি করে যার ফলে সূর্যের আলো পৃথিবীর ভিতরে ঢুকলেও আর বাইরে যেতে পারে না। ফলে আবহাওয়া গরম হতে থাকে এবং যে বাতাস প্রবাহিত হয় তা থাকে উত্তপ্ত। এটাকে অনেকটা প্রেসার কুকারের সাথে তুলনা করা যেতে পারে। একটি এরিয়ায় কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা থাকে। যদি এই তাপমাত্রা বেড়ে গিয়ে কয়েকদিন পর্যন্ত সেই অবস্থায় থাকে, তখন তাকে বলা হয় হিটওয়েভ। বাংলাদেশের গড় তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, যা বেড়ে গিয়ে 42 ডিগ্রি সেলসিয়াসে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হিটওয়েভের কারণে রোদে গিয়ে অনেক মানুষের কিন্তু মৃত্যু হচ্ছে। হিটওয়েভকে আমরা যতটা হালকাভাবে নিচ্ছি, ব্যাপারটা কিন্তু ততটা স্বাভাবিক নয়। তাই তো সরকার জরুরি ভিত্তিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে 1 সপ্তাহের জন্য ছুটি দিয়ে দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এই ছুটির পরিমাণ আরো বাড়তে পারে। একটু মনে করে দেখুন তো, গত কয়েক বছর আগেও তো গ্রীষ্মকাল আসার আগেই কালবৈশাখী ঝড় হতো। গরম আবহাওয়া থাকলেও গ্রীষ্মের মাঝামাঝি গিয়ে তা দেখা দিত। তবে প্রচুর গরমের মাঝেও মাঝে মাঝে বৃষ্টি কিছুটা আমাদেরকে প্রশান্তি দিত। কিন্তু গত কয়েক বছরের চিত্র সম্পূর্ণ আলাদা। আগে এপ্রিল মাসে গরম পড়লেও এখন মার্চের শেষ দিক থেকে কিন্তু গরম অনুভব হচ্ছে, আর তাপমাত্রা তো সেই সহ্য ক্ষমতার বাইরেই থাকে। গুরুজনেরা যেমনটা বলে থাকে, যাহা করিবে তাহা ভোগিবে, অর্থাৎ কর্মফল। হ্যাঁ, আমরা এখন আমাদের কর্মফলই ভোগ করছি। ভাবছেন কোন কর্মফল? এই যে অহরহ গাছ কাটা হচ্ছে, অতিরিক্ত কলকারখানা বানানো হচ্ছে, যার ফলে কার্বন ডাই অক্সাইড বেড়ে গিয়ে দেশের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। আবার আমাদের দেশের জনসংখ্যার প্রায় 48% মানুষ টিনের ঘরে বসবাস করে, যার ফলে তাপমাত্রাও কিন্তু বেড়ে যাচ্ছে। সরকারও কিন্তু এই কাজের জন্য কিছুটা দায়ী। হিট অফিসার রাখা হয়েছে ঠিকই, কিন্তু তার ফলে আমাদের আবহাওয়ার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে। সরকারেরও এই বিষয়ে বিশেষ কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। সরকারের একটি স্লোগান ছিল, গাছ লাগান, পরিবেশ বাঁচান। শুধুমাত্র স্লোগানেই কিন্তু শেষ। বর্তমানে এই স্লোগানটি কার্যকর হচ্ছে না। বলা হয়েছিল একটি গাছ কাটলে তার পরিবর্তে যাতে 3টি গাছ লাগানো হয়। তবে 3টি গাছ তো দূরের কথা, যে যেভাবে পারছে নিজের স্বার্থে গাছ কেটে চলেছে। আর এই ধারা যদি চলতে থাকে, তাহলে হিটওয়েভ কিন্তু বাংলাদেশের ন্যাশনাল অ্যালার্ম হয়ে দাঁড়াবে। প্রবলেম তো আমরা সবাই জানি,
এবার তাহলে আমরা কিছুটা সমাধান নিয়ে কথা বলি। সবার আগে আমাদেরকে পশ্চিমাদের ফলো করার ট্রেন্ডকে ছাড়তে হবে। ঢাকা সহ চিটাগং এর বেশিরভাগ অফিসে কিন্তু কাচের তৈরি। এত কাচের বিল্ডিং দেখে মনে হয় কর্পোরেট সাকসেসের জন্য আমাদের কাচের বিল্ডিংই লাগবে। তবে এই কাচের সাথে সূর্যের আলো রিফ্লেক্ট করে তাপমাত্রা বাড়িয়ে দেয়। পশ্চিমা দেশগুলোতে তাপমাত্রা কম হওয়ার কারণে এই ধরনের কোনো সমস্যা হয় না। এবার আসি আমাদের কিছু নিজস্ব সমাধানে। আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার জন্য মিঠামাইন হাওর এলাকায় 14 কিলোমিটার লম্বা আলপনা তৈরি করেছি, যাতে আমাদের আদৌ কোনো উপকার বয়ে আনবে কিনা জানা নেই। এদিকে আমাদের প্রতিবেশী দেশ ভারত একদিনে 5 কোটি গাছ লাগিয়ে রেকর্ড করেছে। এরপরে ভারতকে হারিয়ে একদিনে 20 কোটিরও বেশি গাছ লাগিয়ে রেকর্ড করেছিল ইথিওপিয়া। আমরাও কি পারি না এভাবে গাছ লাগিয়ে রেকর্ড তৈরি করতে? সামনে আসছে বর্ষাকাল। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় 17 কোটি। একজন যদি 5টি করে গাছ রোপণ করে তাহলে 17 কোটি না হয়ে 10 কোটি মানুষও যদি একসাথে গাছ লাগায় তাহলে মোট সংখ্যা হবে 50 কোটি, যা গিনেস বুকে রেকর্ড তৈরি করতে এনাফ। তবে আমাদেরকে মনে রাখতে হবে, গাছ শুধু রোপণ করলেই হবে না, এগুলোকে চর্চাও করতে হবে। আমার, আপনার এবং সরকার সবারই উচিত এই পদক্ষেপগুলোতে এগিয়ে আসা। আর সরকারের উচিত একটি গাছ কাটলে 3টি গাছ লাগাতে হবে। এই স্লোগানকে স্লোগান হিসেবেই না রেখে কঠোর নিয়ম হিসেবে চালু করা, আর তার সাথে কিছু আইনও চালু করা। আর এছাড়াও যদি আপনাদের কাছে কোনো সমাধান থাকে সেগুলো জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে আমরা জানিয়ে দিতে পারি কিভাবে আমরা গরম থেকে বাঁচতে পারি এবং আমাদের এই গরমে করণীয় কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।